আমরা তাহলে ক্লাস স্টার্ট করি। তো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ডেটাবেস শার্ডিং বা হচ্ছে পার্টিশনিং আর কি। আচ্ছা, ডেটাবেস শার্ডিং এর কনসেপ্ট গুলো হয়তো বাই ডেফিনিশন ইজি মনে হলো, ইন রিয়েলিটি এগুলো ইমপ্লিমেন্ট করা আসলে অনেক ডিফিকাল্ট। তো আমরা যখন আমাদের একটা সিস্টেমকে স্কেল আপ করতে যাব, তো তখন আমাদের লাস্ট স্টেপ হওয়া উচিত হলো ডেটাবেস শার্ডিং। ডেটাবেস শার্ডিং কি, এটার একদম বেসিক ডেফিনেশন আমরা হচ্ছে যখন কোনো একটা সিস্টেম ডিজাইন করতেছিলাম তখন আর কি দেখছিলাম। তো আজকে মোটামুটি ইন ডেপথ পড়বো, বাট কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় এটা তো আসলে দেখানো সম্ভব না, আমরা আসলে থিওরি গুলো বুঝবো। তো ডেটাবেস শার্ডিং হচ্ছে অনেক ডিফিকাল্ট একটা প্রসেস। সো আমরা যখন একটা সিস্টেমের পারফরমেন্স স্কেল আপ করতে যাব তখন আমাদের লাস্ট রিসোর্স হওয়া উচিত হচ্ছে ডেটাবেস শার্ডিং। এর আগে কি কি করা যাইতে পারে, তুমি হচ্ছে যখন দেখতেছো যে তোমার পারফরমেন্স আর কিপ আপ করতে পারতেছে না নাম্বার অফ ইউজার্স এর সাথে, তো তোমার ধরো রিড রিকোয়েস্টে বেশি টাইম লাগতেছে, তো তখন তুমি কি করতে পারো, তুমি হচ্ছে কোয়েরি ইমপ্রুভ করতে পারো, তোমার যে ডেটাবেস কোয়েরি গুলো আছে সেগুলো ইমপ্রুভ করতে পারো। যদি জয়েন রিমুভ করা সম্ভব হয় সেই জয়েন গুলো রিমুভ করতে পারো। তো এরপরে আরেকটা যেটা হচ্ছে, তুমি হচ্ছে ডেটাবেস ডিনর্মালাইজেশন করতে পারো। নর্মালাইজেশন কি আর ডিনর্মালাইজেশন কি আসতেছে, ডেটাবেস ডিনর্মালাইজেশন করতে পারো, তারপর রিড, আচ্ছা তারপর হচ্ছে ডুপ্লিকেট ডেটাবেস রাখতে পারো। ডুপ্লিকেট ডেটাবেসের সুবিধাটা কি হবে, যে হচ্ছে তোমার সমস্যাটা কি হচ্ছে, যে একটা ইউজার যখন রিড রিকোয়েস্ট দিচ্ছে তোমার সেই রিড রিকোয়েস্টটা প্রসেস করতে টাইম লাগতেছে। তো তুমি কি করলা, সেম ডেটাবেসের মাল্টিপল কপি রাখলা। হুম, আচ্ছা। তো এই সবকিছু করা হয়ে গেছে, এরপরেও হচ্ছে তুমি আর পারফরমেন্স স্কেল আপ করতে পারতেছো না, তো তখন আর কি তোমার লাস্ট ওয়ে হচ্ছে ডেটাবেস শার্ডিং। এর আগে তোমাকে হচ্ছে অন্য যা যা পারফরমেন্স টিউনিং করা যায় সবকিছু, লোড ব্যালেন্সিং থেকে শুরু করে তারপর হচ্ছে কোড রিফ্যাক্টরিং, কোড অপটিমাইজিং, সবকিছু হয়ে গেলে তারপর আমরা ডেটাবেস শার্ডিং এর দিকে যাব। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেটাবেস শার্ডিংটা বেসিক্যালি এটা হচ্ছে ওয়ান টাইপ অফ পার্টিশনিং। পার্টিশনিং বলতে বোঝাই আমরা হচ্ছে স্কেলিং করছি, তো হরাইজন্টাল স্কেলিং আর ভার্টিক্যাল স্কেলিং, স্কেলিং এর সাথে আসলে শার্ডিং বা পার্টিশনিং এই দুইটা জিনিস মিক্স আপ না করা উচিত, দুইটা ডিফারেন্ট। ফার্স্টে আমরা দেখি যে ভার্টিক্যাল পার্টিশনিংটা কি। অনেকটা ভার্টিক্যাল পার্টিশনিংটা হচ্ছে যে তোমার যে ডেটাবেসটা আছে এই ডেটাবেসটাকে আমি কলাম ওয়াইজ পার্টিশন করব। যে আমার ধরো একটা টেবিল আছে, এটা হচ্ছে ধরো আমার ইউজার্স টেবিল। তো এই ইউজার্স এর যে ইনফরমেশন গুলো আছে আমি এইগুলাকে ধরো ইনিশিয়ালি আমি এই ইনফরমেশন গুলোকে দুইটা পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, একটা প্রফেশনাল ইনফরমেশন। তো পার্সোনাল আর প্রফেশনাল, তো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে নেম, অ্যাড্রেস, এই ইনফরমেশন গুলো আছে। প্রফেশনাল ইনফরমেশনের মধ্যে ধরো স্কিল সেট, তারপরে ক্রেডিট কার্ড ইনফরমেশন, এটসেট্রা, এই জিনিসগুলো আছে। তো আমি একটা ডেটাবেজে এই ইউজারের পার্সোনাল ইনফরমেশন গুলো রাখলাম, আর একটা ডেটাবেসে আমি হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন গুলো রাখলাম। এখানে সেম মানে এখানে রো নাম্বার ওয়ান যে ইউজারকে পয়েন্ট করে, এখানেও রো নাম্বার ওয়ান সেম ইউজারকে পয়েন্ট করে। তো এটাকে বলতেছি হচ্ছে আমরা ভার্টিক্যাল পার্টিশনিং। ভার্টিক্যাল পার্টিশনিং আরো একভাবে কিভাবে করতে পারি, এখানে যেমন আমি ওয়াইড কলাম, এটাকে বলা হয় হচ্ছে ওয়াইড কলাম, ওয়াইড কলাম পার্টিশন। তো ওয়াইড কলামে কি হয়, যে আমি এখানে যতগুলা কলাম গুলো আছে এই কলাম গুলাকে দুইটা ডিফারেন্ট সেটে ভাগ করে নিলাম, একটা হলো পার্সোনাল সেট, একটা প্রফেশনাল সেট, দেন এই দুটাকে পার্টিশন করলাম। অথবা তুমি এরপরে কি করতে পারো, যে এতেও তুমি জায়গা কোলাইতে পারতেছো না, তখন তোমার যে টোটাল 6টা কলাম আছে এই 6টা কলামকে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ডেটাবেজে রাখলা, ডিফারেন্ট মেশিনে রাখলা। তো এটা হচ্ছে তোমার
ভার্টিক্যাল পার্টিশনিং। আচ্ছা, তো হরাইজন্টাল পার্টিশনিংটা হচ্ছে যে তোমার একটা টেবিল থাকবে, এই টেবিলগুলোকে তুমি পার্টিশন করবে রো ওয়াইজ। ধরো রো 1 to 100 হচ্ছে তোমার একটা জায়গা থাকবে, রো 101 to 200 হচ্ছে আরেকটা জায়গা থাকবে। এইভাবে রো ওয়াইজ যখন তুমি পার্টিশনিং করবা সেটাকে বলা হচ্ছে হরাইজন্টাল পার্টিশনিং। আর এই হরাইজন্টাল পার্টিশনিংটাকে আমরা বলি শার্ডিং। হরাইজন্টাল ডেটাবেজের হরাইজন্টাল পার্টিশনিং এর আরেকটা নাম হচ্ছে ডেটাবেজ শার্ডিং। এই পর্যন্ত বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, আমরা যে পার্টিশনিংটাই করি সেটা হচ্ছে আমার হরাইজন্টাল পার্টিশনিং হোক আর ফিজিক্যাল মানে লজিক্যাল পার্টিশনিং হোক, সেটা দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে লজিক্যাল। ফিজিক্যাল পার্টিশনিং এর ক্ষেত্রে তোমার দুইটা পার্ট বা মানে দুইটা শার্ট ডিফারেন্ট মেশিনে থাকবে। ফিজিক্যাল পার্টিশনিং এর ক্ষেত্রে দুইটা পার্ট বা দুইটা শার্ট হচ্ছে তোমার ডিফারেন্ট মেশিনে থাকবে। আর লজিক্যাল পার্টিশনিং এর ক্ষেত্রে তোমার এটা ডিফারেন্ট, মানে একটা টেবিলকে তুমি মাল্টিপল টেবিলে কনভার্ট করবে, বাট এরা হচ্ছে সেম মেশিনে থাকবে। মনে করো আমার হচ্ছে দুইটা টেবিল আছে, একটা টেবিল আছে, ধরো ইউজার্স টেবিল আছে। তো ইউজার্স টেবিলে টোটাল 1000টা এন্ট্রি আছে। তো এর মধ্যে আমি 1 to 500 রাখলাম মেশিন এ তে, আর 500 1 to 1000 রাখলাম হচ্ছে মেশিন ডি তে। ইউজার আইডি, আমি ইউজার আইডির উপর বেস করে ধরো এই দুটাকে পার্টিশন করলাম। এখানে যে বললাম না যে আমি একটা জিনিসের উপর বেস করে ডেটাবেস শার্ডিং করতেছি বা পার্টিশনিং করতেছি, এটাকে বলা হয় হচ্ছে কি, এটাকে বলা হয় হচ্ছে শার্ডিং কি। আমরা এখন মোটামুটি ধরে নাও যে আমরা পার্টিশনিং, ভার্টিক্যাল পার্টিশনিং নিয়ে আমরা কথা বলতেছি না, আমরা কেবলমাত্র হরাইজন্টাল পার্টিশনিং নিয়ে কথা বলতেছি, এবং এটাই হচ্ছে শার্ডিং। আচ্ছা, তো শার্ডিং কি নিয়ে এটা পরে পড়তেছে। তো ইউজার হচ্ছে মানে আমি 1 to 500 ইউজার আইডি যাদের, তাদের মেশিন এ তে রাখলাম, 500 1 to 1000 হচ্ছে মেশিন বি তে রাখলাম। তাহলে এটা হচ্ছে আমার ডেটাবেস শার্ডিং বা হচ্ছে আমার হরাইজন্টাল পার্টিশনিং। এখন এটা ফিজিক্যাল পার্টিশনিং, এটাকে আমরা বলতেছি ফিজিক্যাল পার্টিশনিং। কারণ এই সেম টেবিলের একটা পার্ট আছে একটা মেশিনে এবং আরেকটা পার্ট আছে আরেকটা মেশিনে। আচ্ছা, এই একই জিনিস যদি দুইটা সেম মেশিনে থাকতো তখন আমরা বলতাম, সেটাকে বলতাম হচ্ছে লজিক্যাল পার্টিশনিং। এখন কেউ একজন বলতো যে হচ্ছে আমার ডেটাবেসটা সেম মেশিনেই আছে, তাহলে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ লজিক্যাল পার্টিশনিং? there is no benefit. ইয়া করতে, সবগুলা থেকে ডিলিট করতে টাইম কম লাগবে। আচ্ছা, এক্স্যাক্টলি, এটাই হচ্ছে বেনিফিট। তাহলে আমার হচ্ছে কোয়েরি টাইমটা কমে আনবে। আমি যদি লজিক্যাল পার্টিশনিং করি তাহলে হচ্ছে ফাস্টার কোয়েরি হবে আর কি। আচ্ছা, এই জিনিসটা কি সবাই বুঝছি যে আমি লজিক্যাল পার্টিশনিং করলে কিভাবে ফাস্টার কোয়েরি হবে? জিসান, জিসান আছে? আচ্ছা, প্রবলেম ঘুমাচ্ছে। আচ্ছা, আই গেস এটা আমরা বুঝছি যে কিভাবে হচ্ছে লজিক্যাল পার্টিশনিং করলে আমরা ফাস্টার কোয়েরি করতে পারবো। ভাই প্রেসার কম পড়তেছে এই জন্য, মানে কম কম ডেটার মধ্যে অ্যাকচুয়ালি সার্চ করতেছি। তুমি ধরো আগে হচ্ছে 1000টা ডেটার মধ্যে সার্চ করতেছো, এখন লজিক্যাল পার্টিশনিং তো তুমি একটা কির বেসিসে করবা, তাই না? জি ভাই। আচ্ছা, তো এই কিটা আমি ধরে নিলাম ইউজার আইডি। তো তোমার হচ্ছে যে অ্যাপ্লিকেশন থেকে যে রিকোয়েস্টটা আসছে সেটা হচ্ছে ইউজার আইডি 505, এই ইউজারের সব ইনফরমেশন দরকার। তাহলে তুমি কি এই যে এই ফার্স্টে যে এ পার্টিশনটা আছে এখানে কি তুমি আর খুঁজবা? না ভাই, হ্যাঁ এটাই বলতেছিলাম আমি, যে মানে কম জায়গার মধ্যে খুঁজতে হবে। হ্যাঁ, কম জায়গার মধ্যে খুঁজতে হবে আর কি। ওকে, এইটা গেল ফিজিক্যাল শার্ডিং বা হচ্ছে লজিক্যাল শার্ডিং। আমরা এখন যেগুলো পড়তেছি এইগুলো হচ্ছে শার্ডিং এর ক্রাইটেরিয়া। কেউ কি কিছু বলতেছো? কম জায়গার ভিতর খুঁজলে ফাস্টার কোয়েরি কিভাবে হবে?
1000টা জিনিসের ভেতর থেকে একটা জিনিস খোঁজা ইজিয়ার, না 500টা জিনিসের ভেতর থেকে একটা জিনিস খোঁজা ইজিয়ার? ইমপ্লিমেন্টেশন স্যার হ্যাশ ম্যাপ দিয়ে যদি করে থাকে যে যার ডেটাবেস সে, বুঝিনি, বলো। তাহলে তো স্যার যে ডিবিএমএস টা বানিয়েছে সে যদি হ্যাশ ম্যাপ দিয়ে ইমপ্লিমেন্ট করে থাকে তাহলে তো আমি সবসময়। আমি এখানে বোঝাচ্ছি তুমি ব্রুট ফোর্স হয়তো ইউজার আইডি বেস সার্চ করছো, তুমি তো সবসময় যে কি বেস সার্চ করবে তা না। ও ঠিক আছে, মানে জি এটা স্যার। আসলে খুব সিম্পল লজিক যে হচ্ছে তুমি 1000টা জিনিসের মধ্যে থেকে একটা কোয়েরি করা, আর হচ্ছে 500টা জিনিসের মধ্যে থেকে একটা কোয়েরি করা। 500টা জিনিসের মধ্যে কোয়েরি করাটা অবশ্যই ফাস্টার হবে, সেটা তুমি আহ যদি তুমি ট্রাইও ইউজ করো স্টিল তোমার এটা ফাস্টার হবে। ঠিক আছে, আচ্ছা। আর আমি তো এখানে বলে দিলাম যে হচ্ছে এটা ইউজার আইডির বেসিসে রাখছি এবং সিকোয়েন্সিয়ালি। সো সিকোয়েন্সিয়ালি যেহেতু, তাহলে তোমাকে আসলে ব্রুট ফোর্স করা ছাড়া তো উপায় নাই। ওকে, আচ্ছা, কি পড়াচ্ছিলাম? শার্ডিং। হ্যাঁ, তো আমরা হচ্ছে শার্ডিং এর ক্রাইটেরিয়া পড়াচ্ছি। তো একটা ক্রাইটেরিয়া গেল মানে ফিজিক্যাল লোকেশনের উপর বেস করে দুই ভাবে ডিভাইড করা হয়, একটা হচ্ছে ফিজিক্যাল, লজিক্যাল। এরপরে আমরা যখন ধরো শার্ডিং এর ক্ষেত্রে আমার ডেটাবেসটা ধরো দুইটা জায়গাতে আছে, এখানে আছে আর এখানে আছে, বা মাল্টিপল জায়গাতে, তিনটা জায়গাতে। তো আমার একটা টেবিল ধরো ইউজার্স টেবিল, এটাকে আমি তিনটা জায়গায় ভাগ করে নিলাম, 1 2 3। এই তিনটা জায়গা ভাগ করার পরে ইউজার যখন কোয়েরি করবে তাকে তো জানতে হবে যে তার যে ডেটাটা সেটা কোন শার্ডের মধ্যে আছে। ধরো ইউজার একটা কোয়েরি করছে এবং সেই ডেটাটা হচ্ছে শার্ড 2 তে আছে, এই ইনফরমেশনটা তো তোমার অ্যাপ্লিকেশনে লাগবে। এই ক্রাইটেরিয়ার উপর বেস করে তোমার হচ্ছে ডেটাবেস শার্ডিং কে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যালগরিদমিক আর একটা হচ্ছে ডাইনামিক। অ্যালগরিদমিক শার্ডিং তখন বলবো যে তোমার অ্যাপ্লিকেশনের কাছে যদি কোনো একটা ফাংশন থাকে, যে এই ফাংশন থেকে সে ডিরেক্টলি শার্ড নাম্বারটা বের করে ফেলতে পারবে। যেমন এখানে হচ্ছে আমার ইউজার আইডিটা, এখানে ইউজার আইডির বেসিসে আমি শার্ড করতেছি। তো এই অ্যাপ্লিকেশনটা ইউজার আইডি 207 এর সব ইনফরমেশন দরকার। তাহলে এ জাস্ট একটা মানে ফাংশন আছে মনে করো শার্ড ফাইন্ড করার জন্য। তো ওই ফাংশনটা জাস্ট একটা ইফ এলস কন্ডিশন, যে ইউজার আইডি 1 থেকে 500 হলে শার্ড এ, ইউজার আইডি 501 থেকে 1000 হলে শার্ড বি। তাহলে এই ফাংশন ইউজ করে অ্যাপ্লিকেশনটা ডিরেক্টলি তোমার হচ্ছে শার্ড নাম্বারটা পেয়ে যাচ্ছে। তার মানে এই যে লজিকটা, যে কোন শার্ডে বা কোন ফিজিক্যাল লোকেশনে, মানে কোন লোকেশনে তোমার ডেটাবেস ডেটাটা আছে, এই লজিকটা যদি তোমার অ্যাপ্লিকেশনের নিজের কাছে থাকে তাহলে তাকে বলবো হচ্ছে আমরা অ্যালগরিদমিক শার্ডিং। তাকে বলবো আমরা অ্যালগরিদমিক শার্ডিং। আর এই ইনফরমেশনটা জানার জন্য তোমার অ্যাপ্লিকেশনকে যদি অন্য কোনো মডিউলের উপর ডিপেন্ড করতে হয়, যে এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন, তো তুমি ফার্স্টে এই মডিউলকে বলবা যে আমার হচ্ছে এই ডেটা দরকার, ফর এক্সাম্পল ইউজার আইডি 1 এর ডেটা দরকার, এরকম বলতে পারো। অথবা তুমি বলতে পারো যে আমার হচ্ছে ফর এক্সাম্পল রাজশাহীতে আছে এরকম সব ইউজারদের ইনফরমেশন দরকার। ঠিক আছে, তো এরকম তুমি যে কোনো একটা ইনফরমেশন তুমি এই মডিউলকে বললা, তখন এই মডিউলটা ইন রেসপন্স তোমাকে বলবে যে আচ্ছা তোমার ডেটাটা এখানে আছে, এখানে আছে। এটা মাল্টিপল শার্ডেও থাকতে পারে আর কি। এটাকে বলতেছি হচ্ছে আমরা ডাইনামিক শার্ডিং। যখন তোমার কোন শার্টে ডেটাটা আছে সেই ইনফরমেশনটা গ্যাদার করার জন্য তোমার অ্যাপ্লিকেশনকে অন্য একটা মডিউলের উপর ডিপেন্ড করতে হয়, সেটাকে বলতেছি হচ্ছে ডাইনামিক শার্ডিং। আর যদি মডিউলের উপর ডিপেন্ড করতে না হয় তখন সেটাকে বলতেছি অ্যালগরিদমিক শার্ডিং। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যালগরিদমিক এন্ড ডাইনামিক শার্ডিং? একে আরেকটা মডিউলের উপরে ডিপেন্ড করা লাগে। এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে। আচ্ছা, তাহলে এটা বললি হচ্ছে ডাইনামিক শার্ডিং এর ডিসঅ্যাডভান্টেজ, তাই না? ও না, মানে সরি, হ্যাঁ, ডাইনামিক শার্ডিং এর ডিসঅ্যাডভান্টেজ আর হচ্ছে অ্যালগরিদমিক শার্ডিং এর অ্যাডভান্টেজ, তাই না?
যে আমাকে আরেকটা মডিউলের উপর ডিপেন্ড করতে হচ্ছে ইন কেস অফ ডাইনামিক শার্টিং। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ডাইনামিক শার্টিং? ভাই কমপ্লেক্স কোয়েরি হচ্ছে যেমন রাজশাহী ইউজার মানে না 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 না, কমপ্লেক্স কোয়েরি হচ্ছে তোমার মানে কোয়েরি যত কমপ্লেক্সই হোক, তোমার কাছে অ্যাপ্লিকেশনের কাছে যে ফাংশনটা আছে এটা তোমাকে বের করে দিতে পারবে যে তোমার শার্ট নাম্বার কত বা তোমার ডেটাটা কোন শার্টে আছে। আচ্ছা আচ্ছা, এটা দুইটাই পারবে আর কি। হ্যাঁ, এ কিন্তু তোমাকে কোয়েরি রান করবে না, জাস্ট তোমাকে একটা ইনফরমেশন দিবে যে তোমার ডেটাটা কই আছে, বুঝতে পারছি। দেন তুমি সেই ডেটাবেজে যে কোয়েরি চালাবা। হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যালগরিদমিক শার্টিং? হ্যাঁ, আলাদা করে একটা ফাংশন মেশিনের, সেম মেশিনের। আচ্ছা চিন্তা করো, কোয়েরি কি একটু আমার ফাস্ট হয়, মানে যেহেতু একটা মডিউলে চালাইতেছে, দেখো একটা ডিফারেন্ট মডিউলে। মানে সেটা তো অ্যালগরিদমিকের অ্যাডভান্টেজ হয়ে গেল। আচ্ছা দেখো, জিনিসটা হচ্ছে যে অ্যালগরিদমিকের ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে তোমার যে শার্ডিং মেকানিজমটা, এই শার্ডিং মেকানিজমটা তুমি যখন চেঞ্জ করবা তখন তোমার ডিরেক্টলি অ্যাপ্লিকেশনে চেঞ্জ করা লাগতেছে। কিন্তু তুমি যদি একটা সেপারেট মডিউল ইউজ করো, ডাইনামিক শার্ডিং ইউজ করো, দ্য অ্যাপ্লিকেশন ডাজন্ট হ্যাভ টু নো যে তুমি কোন টাইপের শার্ডিং ইউজ করতেছো। তোমার শার্ডিং কি ধরো আগে ছিল কি বেসড, এখন সেটা লোকেশন বেসড হয়ে গেছে, ইওর অ্যাপ্লিকেশন ডাজন্ট হ্যাভ টু নো দ্যাট। সো এটা হচ্ছে তোমার ডাইনামিক শার্ডিং এর অ্যাডভান্টেজ ওভার অ্যালগরিদমিক শার্ডিং। এটা হচ্ছে আমার ডিফারেন্ট টাইপস অফ ডেটাবেস শার্ডিং। এখন হচ্ছে আমরা যে একটা ফার্স্ট এখন যে জিনিসটা আসবো যে আমরা যে একটা ডেটাবেস শার্ট করব, তো এই ডেটাবেস শার্ডিংটা কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে করব? আমাকে যে কোনো একটা ক্রাইটেরিয়ার উপর বেস করে করতে হবে। এটা কি মানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন ধরো ফার্স্টে হচ্ছে কি বেসড শার্ডিং, এটাকে বলা হচ্ছে কি বেসড শার্ডিং। আমরা প্রথমে কি বেসড শার্ডিং দেখে আসি। কি বেসড শার্ডিং যেভাবে করা হয়, এখানে তোমার হচ্ছে যে টেবিলের যে কোনো একটা জিনিসকে তুমি একটা কি হিসাবে ধরবা। এখানে যে নট নেসেসারিলি তোমার কিটা প্রাইমারি কি হওয়া লাগবে। নট নেসেসারিলি কিটা হচ্ছে তোমার প্রাইমারি কি হওয়া লাগবে। তো এটা তুমি মাল্টিপল কয়েকটা ফিল্ডের কম্পোজিট হিসাবেও নিতে পারো আর কি। এরপরে বাট তোমাকে এটা এনশিওর করতে হবে যে দিস কি হ্যাজ টু বি ইউনিক। ওকে, আচ্ছা, তো তুমি একটা কি ফিক্স করলা, এই কিটা নট নেসেসারিলি তোমার টেবিলের যে মেইন প্রাইমারি কি সেটা হওয়া লাগবে। তুমি হচ্ছে অ্যাড্রেস আর হচ্ছে নেমের কম্বিনেশন নিতে পারো, টু সাম এক্সটেন্ট এটা ইউনিক আর কি। এই কিটা নেওয়ার পরে তুমি এটাকে একটা হ্যাশ ফাংশনের মধ্যে দিবা। তারপরে তোমার যতগুলো শার্ট আছে ততগুলো শার্ট হিসাবে দেন এখান থেকে যে রেজাল্টটা পাবা সেই ডিবিতে, ধরো এখান থেকে রেজাল্ট পাইছো এক্স, তাহলে তুমি ডিবি এক্স এ ডেটাটা স্টোর করবা বা ডিবি এক্স থেকে ডেটাটা রিড করবা। এটা হচ্ছে কি বেসড শার্ডিং। এই কি বেসড শার্ডিং এর কিছু অ্যাডভান্টেজ আছে আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। কি বেসড শার্ডিং এর প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে ব্যালেন্স ডিস্ট্রিবিউশন। একটা জিনিস খেয়াল করো, তোমার যদি 1000টা ইউজার থাকে আর যদি 4টা শার্ট থাকে, অলওয়েজ তুমি কনফিডেন্টলি এটা বলতে পারবা যে তোমার প্রত্যেকটা শার্টে 250টা করে ইউজার ইনফরমেশন আছে, বিকজ তুমি এখানে শার্ট নাম্বার দিয়ে মড করতেছো। তাহলে এই ব্যালেন্স ডিস্ট্রিবিউশনটা তোমার হচ্ছে ডেটাবেস শার্ডিং এর ক্ষেত্রে খুব বড় একটা ফ্যাক্টর, এটা অ্যাচিভ করা খুব বড় একটা ফ্যাক্টর, এবং কি বেসড শার্ডিং এ তুমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারতেছো। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে তুমি যখন একটা হ্যাশ ফাংশন ইউজ করতেছো তখন হচ্ছে তুমি এখান থেকে খুব ইজিলি নাম্বার অফ শার্ট পেয়ে যাচ্ছ বা কোন শার্টে তোমার ডেটা রাখতে হবে সেটা পেয়ে যাচ্ছ। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে আমরা ওই লোড ব্যালেন্সিং এর ক্ষেত্রে দেখছিলাম, হোয়াট ইফ ইউ অ্যাড এ নিউ শার্ট,
তখন সমস্যাটা কি হবে, যখন তুমি নিউ শার্ট অ্যাড করবা, তুমি মনে করো ইউজার আগে ধরো চারটা ইয়া ছিল, 4টা শার্ট ছিল। তো ইউজার আইডি 1 এর ডেটা কোন শার্টে যেত? ধরো শার্ট 0 তে, ইউজার আইডি 2 এর ডেটা যেত শার্ট হচ্ছে 1 এ, 3 এর যেত 2 তে, 4 এর যেত 3 তে। তো এরপরে তুমি হচ্ছে একটা নতুন শার্ট অ্যাড করলা, সেটা শার্ট নাম্বার হচ্ছে 4। এখন ঝামেলাটা হবে, আগে ইউজার আইডি 5 এর ডেটা কই যাইতো? ইউজার আইডি মানে ধরো এখানে তুমি হ্যাশ করে যে ভ্যালুটা পাইছো, তারপরে হচ্ছে তোমার এটা 5 পাইছো। আগে ধরো ইউজার আইডি 5 এর ডেটা যাইতো শার্ট 0 তে, বাট নতুন শার্ট অ্যাড করার পরে তোমার হচ্ছে ইউজার আইডি 5 এর ডেটা যাবে শার্ট 4 এ। এখন তুমি মনে করো একটা ইনফরমেশন আপডেট করতে গেছো, তো তোমাকে আগের হ্যাশ ফাংশন পাঠিয়ে দিছে শার্ট 0 তে, কিন্তু শার্ট 0 তে ইউজার আইডি 5 এর ডেটা নাই। বা একটা ইনফরমেশন রিড করতে গেছো, তোমাকে শার্ট 0 তে পাঠিয়ে দিছে, শার্ট 0 তে ইউজার আইডি 5 এর ডেটা নাই। সো তোমার এই যে হ্যাশ ফাংশনটা তোমার কি বেস মানে কি বেসড যে শার্ডিং সেখানে কাজ করতেছে না। এখানে সলিউশনটা কি? এখানে সলিউশনটা খুব ইজি, আমরা সবাই জানি। এটার সলিউশনটা হচ্ছে কি বলতো, এই যে এখানে যে প্রবলেমটা ফেস করতেছে, এটা সলিউশনটা যে রিং ইউজ করা। রিং ইউজের তো একটা ভালো নাম আছে, মানে কাউকে যদি তুই বলিস যে হচ্ছে রিং ইউজ করা, আচ্ছা এটা হচ্ছে কনসিস্টেন্ট হ্যাশিং। ওকে, তাহলে কি বেসড শার্ডিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই দুটো আমরা দেখলাম। এরপরে আসি রেঞ্জ বেসড শার্ডিং। তো নাম যেরকম, রেঞ্জ বেসড শার্ডিং হচ্ছে আমরা এটা এখান থেকে দেখে বুঝতে পারতেছি। রেঞ্জ বেসড শার্ডিং অনেক কিছুর উপর হইতে পারে, যে অনেক কিছু বলতে এখানে যেটা বোঝাচ্ছে তুমি রেঞ্জটা কিসের বেসিসে সিলেক্ট করতেছো। এই রেঞ্জটা একটা ডেট হইতে পারে, এই রেঞ্জটা ইউজার আইডি হইতে পারে, একটা ডেট হইতে পারে, ইউজার আইডি হইতে পারে। বাট ইউজার আইডি আসলে রেঞ্জ হিসেবে খুব ভালো একটা ফ্যাক্টর না। ইন মোস্ট অফ দ্য কেসেস এটা হচ্ছে ডেট হইতে পারে। ভালো এক্সাম্পল, ইউজার আইডি ইজ নট এ গুড এক্সাম্পল আর কি রেঞ্জের। আচ্ছা, বাকি এক্সাম্পল হইতে পারে ধরো প্রাইস, জনরা। এখন একটা এক্সাম্পল দেই, ধরো তুমি একটা ই কমার্স সাইট ডিজাইন করছো, এবং এই ই কমার্স সাইটের প্রোডাক্ট ইনফরমেশনটা স্টোর করতে তোমার ধরো অনেক বেশি আর কি স্টোরেজ লাগতেছে। অনেক বেশি স্টোরেজ লাগার কারণে তোমাকে এখন ডেটাটা শার্ট করতে হবে। আসলে আমাদের এই যে ডেটাবেস শার্ডিংটা এত লাগে কেন, যে অনেক বেশি স্টোরেজ বলতে কত বেশি স্টোরেজ বোঝাচ্ছি। যেমন ধরো তোমার হচ্ছে 1 বিলিয়ন প্রোডাক্ট আছে, বা ইউজারও ধরতে পারো তুমি, 1 বিলিয়ন প্রোডাক্ট বা ইউজার যে কোনো একটা ধরতে পারো আর কি। আমি ই কমার্স না, তুমি যদি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ধরো তখন ভাববা যে 1 বিলিয়ন ইউজার আছে, আর যদি ই কমার্স ভাবো তাহলে ভাববা যে 1 বিলিয়ন প্রোডাক্ট আছে। তো সাপোজ ইউজার্স টেবিলের প্রত্যেকটা ইউজার ইনফরমেশন বা প্রোডাক্টস টেবিলের প্রত্যেকটা প্রোডাক্ট ইনফরমেশন স্টোর করতে তোমার হচ্ছে 500 বাইটস লাগে। তাহলে এই ওভারঅল পুরো জিনিসটা যদি আমি স্টোর করতে চাই, তখন আমার লাগবে হচ্ছে অলমোস্ট 500 গিগাবাইট। জাস্ট একটা মেশিনে 500 গিগাবাইট ডেটা পাওয়া নট পসিবল। একটা মেশিনে 500 গিগাবাইট স্টোরেজ পাওয়া নট পসিবল। কারণ তুমি ধরো অ্যামাজনের হচ্ছে এসকিউএল রিলেশনাল ডেটাবেস সার্ভিস আছে। তো অ্যামাজন এসকিউএল রিলেশনাল ডেটাবেস সার্ভিসে ওরা ম্যাক্সিমাম তোমাকে একটা টেবিলে 16 গিগাবাইট ডেটা স্টোর করতে দেয়। রিলেশনাল ডেটাবেস যেটা অ্যামাজন প্রোভাইড করে সেটা হচ্ছে একটা টেবিলে ম্যাক্সিমাম প্রবাবলি 16 গিগাবাইট ডেটা স্টোর করে, বাট তোমার একটা টেবিল লাগতেছে হচ্ছে 500 গিগাবাইট। তো এখন তোমাকে অবশ্যই এটা শার্ট করতে হবে। প্রোডাক্টের ক্ষেত্রে তুমি শার্ট ধরো এটা রেঞ্জ বেসড শার্ডিং করলা, এবং প্রোডাক্টের ক্ষেত্রে তুমি হচ্ছে প্রাইস রেঞ্জের বেসিসে আর কি শার্ডিং করলা। ফর এক্সাম্পল $1 থেকে $100 একটা শার্ট, $101 থেকে ধরো $500 আর একটা শার্ট, এরকম করে তুমি হচ্ছে রেঞ্জ বেসড শার্ডিং করলা।
খুব সুন্দর। রেঞ্জ বেস শার্ডিং এর অ্যাডভান্টেজটা কি, যে তোমার যখন নতুন একটা শার্ট অ্যাড করবা, সেই শার্টে আসলে খুব বেশি সেই শার্ট অ্যাড করাটা তুমি যদি কনসিস্টেন্ট হ্যাশিং ইউজ না করো, তার ওই কি বেসড এর থেকে ইজিয়ার। সো এখানে আর কি ওই প্রবলেমটা নাই। কিন্তু এখানে যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটার নাম হচ্ছে হটস্পট। এখানে যে প্রবলেমটা আছে সেটার নাম হচ্ছে হটস্পট। হটস্পট প্রবলেমটা হলো, তোমার এখানে ধরো টোটাল 10টা শার্ট আছে, তুমি কি কনফিডেন্টলি বলতে পারবা যে হচ্ছে এই 10টা শার্টে তোমার ইকুয়াল অ্যামাউন্ট অফ ডেটা আছে? বা তুমি ইউজার স্টোর করতেছো বার্থ মান্থের বেসিসে, সো টোটাল তোমার 12টা শার্ট আছে। এখন দেখা যাবে যে কোন একটা পার্টিকুলার, ধরো এই যে জুলাই আগস্টের দিকে, এই শার্টটাকে বলতেছে আমরা হটস্পট, কারণ দেখা যাবে যে বেশিরভাগ মানুষের বার্থডে ইন দিস রেঞ্জ। তাহলে তোমার যে ব্যালেন্স শার্ট হওয়ার কথা ছিল সেটা এখন আর হচ্ছে না। এখন দেখা যাচ্ছে কোন একটা শার্টে তোমার কম ডেটা আছে, কোন একটা শার্টে অনেক বেশি ডেটা আছে, কোন একটা শার্টে রিড বা রাইট রিকোয়েস্ট অনেক বেশি ফ্রিকোয়েন্টলি আসতেছে, কোন একটা শার্টে অনেক বেশি কম আসতেছে। তো এইটাকে বলতেছে আমরা হটস্পট। এটা হচ্ছে রেঞ্জ বেসড কোয়েরির প্রবলেম, মানে রেঞ্জ বেসড শার্ডিং এর প্রবলেম। বা তুমি ধরো ইউজার নেমের স্টার্টিং ক্যাপিটাল, মানে স্টার্টিং ওয়ার্ড হিসেবে তুমি যদি শার্ট করো A to Z, তখন দেখবা যে কোন একটা পার্টিকুলার, ধরো ই তে অনেক বেশি নাম আছে বা এস এ অনেক বেশি নাম আছে, অনেক বেশি ইউজার আছে, বাকিগুলোতে কম আছে। তো এই যে লোড ডিস্ট্রিবিউশনটা বিটুইন ডিফারেন্ট ডেটাবেসেস, এই জিনিসটা ইকুয়ালি হয় না। ভাই আমি যদি ডিজাইনে এভাবে করি, সাপোজ আমি যেহেতু এস এর নাম বেশি থাকে, সুতরাং শুধু এস এর জন্য একটা দিলাম, আবার ধরেন এবিসিডি তে নাম কম থাকে, এবিসিডি চারটার জন্য একটা দিলাম, এইভাবে যদি করি। হোয়াট ইফ পরে এটা চেঞ্জ হয়ে যায়? এটা কি ফিক্স যে এখন হচ্ছে এস এ কম বেশি আছে? বা ধরো এই যে ইয়ার ক্ষেত্রে, ই কমার্স সাইটের ক্ষেত্রে শুরুতে যখন ডিজাইন করলি তখন হচ্ছে $1 to $100 ক্যাটাগরিতে অনেক বেশি প্রোডাক্ট আছে, বাট কোনো একটা কারণে তোর হচ্ছে $101 to $500 ক্যাটাগরিতে হঠাৎ করে প্রোডাক্ট বেড়ে গেল, তখন তাহলে শুরুতে যে লজিকের বেসিসে আমরা ডেটাবেস শার্টিংটা করতেছিলাম, ওই লজিকটা ফেল করবে না? হ্যাঁ ভাই করবে, মানে রিয়ার আছে ভাই কাহিনীগুলো। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে আমার, মানে আমরা আসলে সবগুলা জিনিস, মানে আমার যতগুলা ডেটাবেস শার্টিং মেকানিজম আছে এইগুলোকে ক্রিটিসাইজ করতেছি। তো ওই ক্রিটিসাইজ করতেছে ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ গুলা বের করতেছি। তাহলে আমরা যদি রেঞ্জ বেসড কোয়েরির ডিসঅ্যাডভান্টেজ গুলা মানে নিয়ে কথা বলি, সেটা ফার্স্টে যে ডিসঅ্যাডভান্টেজটা সেটা হচ্ছে আমার হটস্পট। ওকে, এরপরে আরেকটা শার্টিং মেকানিজম আছে, সেটা হচ্ছে লিস্ট বেসড। লিস্ট বেসড আর রেঞ্জ বেসড সেম। যেমন এখানে ধরো আমি হচ্ছে বার্থ মান্থের উপরে বেস করে ইউজারকে ডেটাবেজে স্টোর করতেছিলাম। তো এখন এই বার্থ মান্থের উপর বেস করে আমি ইউজারকে ডেটাবেজে স্টোর করব, কিন্তু আমি এমন একটা ইয়ে রাখলাম যে একটা সেট অফ ভ্যালুস নিব। ফর এক্সাম্পল, ফার্স্ট সেট অফ ভ্যালুস আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। সো এই 3 মাসে যারা যারা হচ্ছে আর কি এই 3 মাসে যারা যারা আর কি মানে যাদের বার্থডে, তাদেরকে হচ্ছে আমি শার্ট 1 এ রাখবো। তারপর হচ্ছে এপ্রিল, বাকি 3 মাসে এদেরকে হচ্ছে শার্ট 2 তে রাখবো। এই ভ্যালুগুলো সবসময় ইউনিক হওয়া লাগবে, মানে যেহেতু এটা সেট, আমি তো বলে দিলাম এটা বলা দরকার না যেটা ইউনিক হওয়া লাগবে, এটা সেট। তো এইভাবে সেট অফ ভ্যালুস এর মধ্যে যদি আমার কোনো একটা ইনফরমেশন থাকে, ইউজার ইনফরমেশন থাকে, তখন তাকে আমি সেই শার্টে দিব। এটাকে বলতেছি হচ্ছে লিস্ট বেসড পার্টিশনিং বা লিস্ট বেসড শার্ডিং। তো এই লিস্ট বেসড শার্ডিং আর রেঞ্জ বেসড শার্ডিং বেসিক্যালি সেম জিনিস। এটাকে তুমি রেঞ্জ বেসড শার্ডিং এর মধ্যেও মানে কোনো জায়গায় এটাকে ডিফারেন্ট ভাবে দেখে, কোনো জায়গায় সিমিলার ভাবে দেখে, বাট ওয়ার্কিং মেকানিজম সেম। বুঝা গেছে? সো লিস্ট বেসড আর রেঞ্জ বেসড এর মধ্যে কোনো ডিফারেন্স নাই আর কি, বেসিক্যালি জাস্ট নামটার সাথে পরিচিত হওয়ার জন্য। হঠাৎ করে যদি কোথাও দেখো যে লিস্ট বেসড শার্ডিং, তখন যাতে বুঝতে পারো যে এটা বেসিক্যালি রেঞ্জ বেসড আর একটা ফেস।
আরেকটা শার্টিং মেকানিজম আছে, সেটা রাউন্ড রবিন। রাউন্ড রবিন খুবই সিম্পল। এখানে তুমি জাস্ট একটা হ্যাশ ফাংশন ইউজ করো। হ্যাশ ফাংশন ইউজ না করে তোমার যে কোনো একটা ফিল্ড নাও, সেই ফিল্ডটা কোন একটা নাম্বার টাইপের, এবং ওইটাকে তুমি নাম্বার অফ শার্ট দিয়ে মড করে দাও। কোন একটা ফিল্ড নাও, দেন নাম্বার অফ শার্ট দিয়ে মড করে দাও। এটার ডিসঅ্যাডভান্টেজ কি? মানে এটা বেসিক, এটা কেউ ইউজ করে না। এটা ডিসঅ্যাডভান্টেজ কি? সব ফিল্ডে এটা করা যাবে না তো মনে হয়। আচ্ছা, what if you add a number of you add a new shard? আগে তো কনসিস্টেন্ট হ্যাশিং ছিল তোমাকে বাঁচানোর জন্য, এখন কি আছে? ওটা তুমি করতে পারতেছ না। আর এখানে এটা অ্যাডভান্টেজটা কি? স্যার এই যে সব শার্টে সমান পরিমাণ কি আছে সেটা নিশ্চিত হয়। হ্যাঁ, এটা একটা অ্যাডভান্টেজ। আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে হ্যাশিং ইজ এক্সপেন্সিভ। হ্যাশিং ইজ এক্সপেন্সিভ, ঠিক আছে? যেমন ধরো মঙ্গোডিবি হচ্ছে, মঙ্গোডিবি প্রবাবলি MD5 হ্যাশ ইউজ করে। MD5 তো অনেক এক্সপেন্সিভ। তুমি যখন অ্যাপ্লিকেশন ইউজ করো তখন হচ্ছে MD5 এর মানে কতটা রিসোর্স নিয়ে এটা বোঝো না, বাট যখন তোমার হচ্ছে প্রতি সেকেন্ডে অনেক বেশি রিকোয়েস্ট আসবে তখন তুমি বুঝতে পারবে যে হ্যাশিং কত এক্সপেন্সিভ আর কি। আচ্ছা, এরপরে আসি লোকেশন বেসড। তো লোকেশন বেসড শার্ডিং আমরা ওই যে যখন 3টা পড়াইছিলাম তখন বোঝাইছিলাম লোকেশন বেসড শার্ডিং। আর কম্পোজিট, তুমি এর মধ্যে যে কোনো মানে মাল্টিপল কিছু নিয়ে তুমি একটা কম্পোজিট ক্রাইটেরিয়া বানাইতেই পারো। এগুলো হচ্ছে একদম বেসিক ক্রাইটেরিয়া। তুমি এখান থেকে কোন একটা বা নিজস্ব তুমি কম্পোজিট ক্রাইটেরিয়া বানাতে পারো। এটা হচ্ছে তোমার ডেটাবেস শার্ডিং এর ক্রাইটেরিয়া। এখন ডেটাবেস শার্ডিং এর কিছু কমন প্রবলেম আছে। ফার্স্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে জয়েন। যখন তুমি একটা ডেটাবেস শার্ট করবে তখন তোমার আলটিমেট গোল থাকবে তুমি এট এনি কস্ট তুমি হচ্ছে জয়েন রিকোয়েস্ট অ্যাভয়েড করবা। এট এনি কস্ট তুমি জয়েন রিকোয়েস্ট অ্যাভয়েড করবা। তো জয়েন রিকোয়েস্ট অ্যাভয়েড করার একটা ওয়ে হচ্ছে ডেটাবেস ডিনর্মালাইজেশন। ডেটাবেস ডিনর্মালাইজেশনটা বুঝতে গেলে তোমাকে ফার্স্টে বোঝা লাগবে ডেটাবেস নর্মালাইজেশনটা কি। নর্মালাইজেশনটা মনে করো তোমার হচ্ছে একটা কোর্স আর একটা টিচার টেবিল আছে। তো এই কোর্স টেবিলটাকে তুমি একটা মেশিনে রাখবা, টিচার টেবিলটাকে একটা মেশিনে রাখবা। এটা হচ্ছে নর্মালাইজেশন, সিম্পল। তো এটাকে বলতেছি আমরা হচ্ছে ডেটাবেস নর্মালাইজেশন। তাহলে ডেটাবেস ডিনর্মালাইজেশনটা কি? ডিনর্মালাইজেশন হচ্ছে তুমি চিন্তা করো যে হচ্ছে এই কোর্স টেবিলে একটা কোর্স, ধরো আমি হচ্ছে SWE 4537, এটার কোর্স আইডি আছে, তারপর হচ্ছে নেম আছে, সার্ভার প্রোগ্রামিং, আর হচ্ছে টিচার আইডি আছে। আমি একটা রিলেশনাল ডেটাবেসের কথা চিন্তা করতেছি, তো এখানে টিচার আইডি আছে। ধরো আমার টিচার আইডি হচ্ছে সামথিং মানে 1 2 3। তো এরপরে এটা হচ্ছে তোমার কোর্স টেবিল, আর এখানে আরেকটা টেবিল আছে ধরো টিচার, এবং এই টেবিলে আইডি, নেম, অ্যাড্রেস। আচ্ছা, তো এরকম অনেকগুলো ফিল্ড আছে। তো দেখা যাচ্ছে তোমার বেশিরভাগ রিকোয়েস্ট, যে রিকোয়েস্ট গুলা কোর্স ইনফরমেশন চাই, এই সবগুলা রিকোয়েস্টেই দেখা যাচ্ছে তোমাকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন নেওয়া লাগতেছে। সেই অ্যাডিশনাল ইনফরমেশনটা হচ্ছে টিচার্স নেম। তো তুমি অ্যানালিটিক্স থেকে খেয়াল করছো যে যতগুলো তোমার কোর্স টেবিলে রিকোয়েস্ট আসে তার ধরো 90%ই জয়েন রিকোয়েস্ট, এবং সেই জয়েন রিকোয়েস্টটা কি ডেটা নাই তোমার হচ্ছে এই টিচার টেবিল থেকে টিচার নেম ডেটাটা নাই। তো এখন তোমাকে এই জয়েন রিকোয়েস্টটা অ্যাভয়েড করার জন্য তোমাকে হচ্ছে ডিনর্মালাইজেশন করতে হবে। ডিনর্মালাইজেশন বলতে বোঝায় তোমার টিচার টেবিলের যে নেম কলামটা আছে, টিচার টেবিলের এই নেম কলামটা তুমি নিয়ে এসে এখানে এসে রেখে দিবে। হ্যাঁ, এখানে তোমার ডুপ্লিকেট ইনফরমেশন থাকতেছে, বাট তোমার এই যে জয়েন রিকোয়েস্টটা অ্যাভয়েড করার জন্য, কারণ জয়েন রিকোয়েস্ট তোমার এখন মাল্টিপল ডিভাইসে, এই জয়েন রিকোয়েস্ট এখন অনেক এক্সপেন্সিভ, এইটা অ্যাভয়েড করার জন্য তুমি এই ডেটা ডুপ্লিকেশনটা করলা।
এটাকেই বলতেছি হচ্ছে ডেটা ডিনর্মালাইজেশন। ডেটা ডিনর্মালাইজেশন হচ্ছে জয়েন রিকোয়েস্ট অ্যাভয়েড করার একটা ওয়ে। ইন্টিগ্রিটি তোমার হচ্ছে এখন ডেটাগুলোর তোমার ডেটাগুলো ডিফারেন্ট মেশিনে আছে। তো ডেটাগুলো যখন ডিফারেন্ট মেশিনে আছে তো ডেটা ইন্টিগ্রিটি, যেমন ধরো যদি রিলেশনাল ডেটাবেস হয় তাহলে তোমার একটা ডেটা যদি তুমি চেঞ্জ করো তো অনেকগুলো ক্যাসকেডিং চেঞ্জ হতে পারে, বা একটা ডিলিট করলে অনেক ক্যাসকেডিং ডিলেশন হতে পারে। এই ডিলেশন গুলো এখন মাল্টিপল সেপারেট ডিভাইসে সেপারেট লোকেশনে আছে। এই জন্য তোমার এই ইন্টিগ্রিটি বা কনসিস্টেন্সি ঠিক রাখা এখন একটু ডিফিকাল্ট। আর একটা প্রবলেম ব্যালেন্স ডিস্ট্রিবিউশন। যেমন ব্যালেন্স ডিস্ট্রিবিউশনটা কি, তুমি যদি কি বেসড না করো বাকি কোনো ক্ষেত্রেই তোমার ডেটাবেস শার্ডিংটা ব্যালেন্সড হচ্ছে না। তোমার কোনো একটা শার্ডে বেশি হচ্ছে, কোনো একটা শার্ডে কম হচ্ছে, মানে কি হটস্পট ক্রিয়েট হচ্ছে। সেটা তুমি লোকেশন বেসড করলেও হবে, রেঞ্জেও হবে, লিস্টেও হবে। সো কি বেস না করলে বাকি ক্ষেত্রে তোমার হচ্ছে ব্যালেন্স ডিস্ট্রিবিউশনটা হচ্ছে না। তো এইগুলো হচ্ছে ডেটাবেস শার্ডিং এর কমন প্রবলেম। আর একটা সবচেয়ে বড় প্রবলেম, ডেটাবেস শার্ডিং ইজ ডিফিকাল্ট। তুমি একটা ডেটাবেস শার্ট করলা, একটা ডেটাবেস শার্ট করার পরে এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়, ইট ইজ টাফ। ঠিক আছে, আবার নতুন শার্ট অ্যাড করা, ইট ইজ অলসো ভেরি টাফ। এই সব রিজনে, মানে এই সব কিছু রিজনিং দিয়ে তুমি ডেটাবেস শার্ডিং তখন করবা যখন ইউ হ্যাভ নো আদার অপশন। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, দিস ইজ অল অ্যাবাউট ডেটাবেস শার্ডিং। ডেটাবেস শার্ডিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে স্যার কি 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 বেস্ট শার্ডিং এ ডিসঅ্যাডভান্টেজটা ছিল কনসিস্টেন্ট হ্যাশিং। এটা কনসিস্টেন্ট হ্যাশিং ডিসঅ্যাডভান্টেজ কেন? কনসিস্টেন্ট হ্যাশিং ডিসঅ্যাডভান্টেজ না, কনসিস্টেন্ট হ্যাশিংটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটাকে সরাই দিছে। যে দেখো, কি বেস শার্ডিং এর ক্ষেত্রে যখন তুমি একটা নতুন শার্ড ইউজ করবা তাহলে আগে তোমাকে হচ্ছে একটা ডেটা পাওয়ার জন্য তোমাকে যে শার্ডে পাঠাতো, এখন তোমাকে ওই সেম ডেটা পাওয়ার জন্য অন্য একটা শার্ডে পাঠিয়ে দিবে যেখানে আসলে ডেটাটা নাই। তুমি যদি নর্মাল একটা সিঙ্গেল হ্যাশ ফাংশন ইউজ করো, এবং তাহলে এই ওয়ে থেকে তোমাকে হচ্ছে সেভ করবে কে? কনসিস্টেন্ট হ্যাশিং। কনসিস্টেন্ট হ্যাশিং কিভাবে সেভ করবে এটা তোমাকে হচ্ছে ওই যে আগের ক্লাসের ভিডিওটা দেখতে হবে। জি স্যার, বুঝছি। আচ্ছা, তো কি বেস শার্ডিং এর ডিসঅ্যাডভান্টেজটা রিমুভ করা হচ্ছে কনসিস্টেন্ট হ্যাশিং। ডেটাবেস শার্ডিং এমন কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই যে হচ্ছে রিলেশনাল ডেটাবেসে তুমি শার্ডিং করতে পারবে না, নোসিকুয়েলে মানে নোসিকুয়েলে করতে পারবে না, এরকম কিছু না। তুমি রিলেশনাল বা নন রিলেশনাল যে কোনো ডেটাবেসেই, সিকুয়েল নোসিকুয়েল যে কোনো ডেটাবেসে তুমি হচ্ছে শার্ডিং করতে পারবে। এখন হচ্ছে এই শার্ডিং এর যে ক্রাইটেরিয়া গুলো দেখালাম এটা একদমই নিউট্রাল স্ট্যান্ড পয়েন্ট থেকে। এখানে আসলে রিলেশনাল বা মানে সিকুয়েল বা নো সিকুয়েল এই দুটার মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করা হয় নাই। ইন জেনারেল কি কিসের কিসের বেসিসে আর কি শার্ট করা যাইতে পারে সেইগুলোর একটা ওভারভিউ। এটা মানে কেউ ভেবো না যে হচ্ছে এটা প্রবাবলি অনলি ফর নো সিকুয়েল, আবার কেউ ভেবো না যে এটা অনলি ফর রিলেশনাল। এটা ইন বোথ কেসেস অ্যাপ্লিকেবল। ওকে, তো রিলেশনাল ডেটাবেস তো জানি, তো নন রিলেশনাল ডেটাবেস তোমার হচ্ছে মাল্টিপল টাইপস এর হতে পারে। নন রিলেশনাল ডেটাবেস বা এটা যেটা বলছি সেটা হচ্ছে নো সিকুয়েল। তো নো সিকুয়েল ডেটাবেস মাল্টিপল টাইপস এর হতে পারে। সবচেয়ে কমন টাইপ হচ্ছে কি ভ্যালু ডেটাবেস। এরপরে কি ভ্যালু ডেটাবেস এর পরে আসে হচ্ছে ডকুমেন্ট বেসড। ওয়াইড কলাম বেসড। আর এরপরে হচ্ছে গ্রাফ ডেটাবেস, মানে গ্রাফ বেসড। তো এটা হচ্ছে চারটা পপুলার নোসিকুয়েল, চারটা না, চার টাইপের পপুলার নোসিকুয়েল ডেটাবেস। এগুলোর কিছু এক্সাম্পল দেই, এক্সাম্পলের নামগুলো মানে জানা রাখা ভালো। যেমন হচ্ছে অ্যামাজন S3, এটা হচ্ছে তোমার কি ভ্যালু বেসড ডেটাবেস। আর ডকুমেন্ট বেসড হচ্ছে তোমার মঙ্গোডিবি বা ক্লাউড ফায়ারস্টোর। রেডিসও তো ভাই কি বলে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে রেডিস। রেডিস হচ্ছে আর একটা কি ভ্যালু বেসড ডেটাবেসের এক্সাম্পল। আচ্ছা, হোয়াইট কলাম বেসড হচ্ছে কাসান্ড্রা। আর গ্রাফ বেসড হচ্ছে নিও4j।
এখন এই চারটা কোনটা কিভাবে কাজ করে ওইটা মানে একদম ব্রিফ ওভারভিউ দেব। তার আগে জিসান আছো? জিসান, এই ছেলেটা ঘুমাচ্ছে। আচ্ছা, আইডি 23 রাতুল মাহজাবিন। জি ভাই আছে। আচ্ছা শোনো, তোমাকে একটা কাজ দিই, নেক্সট ক্লাসে একটা জিনিস আছে, হ্যাঁ, ম্যাপ রিডিউস, নাম শুনছো? ম্যাপ রিডিউস, জি আচ্ছা, ভাই। ওকে, ইট ইজ ইউজড বাই ফেসবুক। এটা নিয়ে তুমি হচ্ছে নেক্সট ক্লাসে আমাদেরকে বোঝাবা, হ্যাঁ, মানে আচ্ছা ভাই। 5-6 মিনিটের একটা প্রেজেন্টেশন দিবা, ম্যাপ রিডিউস কিভাবে কাজ করে ভালো মতো বোঝাবো। ওকে ওকে ভাই। আচ্ছা, আচ্ছা, তো আবার আমরা টপিকে ফিরে আসি। তো যেমন কি ভ্যালু বেসড ডেটাবেজের একটা এক্সাম্পল হচ্ছে রেডিস বা অ্যামাজন S3। তো কি ভ্যালু বেসড ডেটাবেজে তোমাকে একটা কি থাকে এবং এই কির আন্ডারে তুমি যে কোনো ভ্যালু সেট করতে পারো। এই ভ্যালুটা তোমার যে কোনো টাইপ হইতে পারে, এটা ইন্টিজার হইতে পারে, স্ট্রিং হইতে পারে, আর একটা জেসন হইতে পারে। এমন কোনো রেস্ট্রিকশন নাই যে হচ্ছে তোমার এই ভ্যালুটা জেসনই হওয়া লাগবে। তো এটা হচ্ছে কি ভ্যালু বেসড ডেটাবেস, তোমার একটা কি থাকে, একটা ভ্যালু থাকে, এবং এই ভ্যালুটা যে কোনো কিছু হইতে পারে। তো কি ভ্যালু বেসড ডেটাবেস আর ডকুমেন্ট বেসড ডেটাবেস এই জিনিসটার মধ্যে ডিফারেন্সটা খুবই কম। তো ডকুমেন্ট বেসড ডেটাবেস বুঝতে গেলে তোমাকে ফার্স্টে বোঝা লাগবে কালেকশন। কালেকশন হচ্ছে তোমার, যদি আমি রিলেশনাল ডেটাবেসের কাউন্টার পার্টের সাথে কম্পেয়ার করি, কালেকশন হচ্ছে বেসিক্যালি টেবিলের ইকুইভ্যালেন্ট, নট এ টেবিল, অনেক ডিফারেন্স, বাট আমরা বলতে পারি যে হচ্ছে টেবিলের ইকুইভ্যালেন্ট। এই কালেকশন হচ্ছে সেট অফ ডকুমেন্টস। ডকুমেন্টস কি, এক একটা রো। তো এই ডকুমেন্ট গুলা, এই প্রত্যেকটা ডকুমেন্টের একটা করে কি থাকে। তো এইভাবে যদি কল্পনা করো যে প্রত্যেকটা ডকুমেন্টের একটা কি থাকে, এই কিটা তুমি যদি রিলেশনাল ডেটাবেজের সাথে কম্পেয়ার করো, তাহলে রিলেশনাল ডেটাবেজের কি যেমন হচ্ছে একটা প্রাইমারি কি থাকে, সেরকম প্রত্যেকটা ডকুমেন্টের একটা কি থাকে। তো এই কির এগেইনস্টে যে ভ্যালুটা থাকে, সেই ভ্যালুটা সব সময় ডকুমেন্টে হওয়া লাগে, এবং ডকুমেন্টের একটা পার্টিকুলার ফরম্যাট আছে। একদম যেমন কি ভ্যালু বেসড ডেটাবেজে দেয়ার ইজ নো স্কিমা, বা ডকুমেন্ট বেসড ডেটাবেজে তোমার এই প্রতিটা কির সাথে তুমি একটা কালেকশনের মধ্যে, অবভিয়াসলি এই ডকুমেন্টগুলো একটা কালেকশনের আন্ডারে থাকা লাগবে, এবং এই কালেকশনের মধ্যে তুমি যে কির এগেইনস্টে যে ডকুমেন্টটা সেভ করতেছো, সেই ডকুমেন্টের একটা সাম সর্ট অফ স্কিমা থাকা লাগে, যে হচ্ছে এটা জেসন হওয়া লাগবে। এরকম কিছু রুল তুমি ইম্পোজ করতে পারবা, বা এই প্রত্যেকটা ডকুমেন্টের জন্য কিছু মেটাডাটা স্টোর করতে পারবা, যে মেটাডাটার উপর বেস করে তুমি হচ্ছে কোয়েরি চালাতে পারবা, এফিশিয়েন্ট কোয়েরি চালাতে পারবা। So that is the main difference between key value based database and document based database. Key value আর document based database এর similarity খুব বেশি, but still difference টা কি বুঝছি? কি আর ডকুমেন্ট ব্যবহার করলে স্যার ওটাই আরেকটা ডকুমেন্ট হয়ে যায় না? আমি বুঝিনি, আবার বলো। হ্যাঁ, কি এর এগেইনস্টে একটা ডকুমেন্ট স্টোর করলে ওটাই আবার আরেকটা ডকুমেন্ট হয়ে গেল না? কি এর এগেইনস্টে একটা ডকুমেন্ট স্টোর করলে মানে তুমি বলতেছো যে কি ভ্যালু বেসড ডেটাবেসে আমি ভ্যালু এখানে একটা ডকুমেন্ট স্টোর করলাম। জি। হোয়াট ইজ দ্য কালেকশন? জি স্যার, মানে কালেকশনটা ডকুমেন্ট হয়ে গেল কিনা? না, যেমন ধরো একটা সেট অফ কি ভ্যালু পেয়ার নিয়ে, যে মানে ধরো একটা সেট অফ কি এন্ড ডকুমেন্টস পেয়ার নিয়ে যে একটা কালেকশন হচ্ছে, এই কি ভ্যালু বেসড ডেটাবেস তো বাই ডিফল্ট তোমাকে এটা প্রোভাইড করতেছে না। সো এই কি ভ্যালু বেসড ডেটাবেসের একটা রিলেশনাল কোয়েরির সাথে মানে বেশি মিল আছে, এরকম একটা কাউন্টার পার্ট হচ্ছে তোমার ডকুমেন্ট বেসড ডেটাবেস। কি ভ্যালু বেসড ডেটাবেসে যেমন ধরো রিলেশনাল ডেটাবেসের সাথে কোনো মিলই নাই। এই কি ভ্যালু বেসড ডেটাবেসে যখন তুমি কিছু সার্টেন রুল ইম্পোজ করো, যেমন ধরো একটা পার্টিকুলার সেট অফ কি এন্ড ডকুমেন্টস নিয়ে তুমি একটা কালেকশন বানাচ্ছ, আবার ডকুমেন্টস গুলোর একটা মেনশন ফরম্যাট আছে, যে এই ডকুমেন্টটা তোমার ডকুমেন্টের ভেতরে তুমি যাই স্টোর করো না কেন, বাট একটা কির আন্ডারে যে ডকুমেন্টটা থাকা লাগবে, সেই ডকুমেন্টটা জেসনই হওয়া লাগবে। তো এই যে কিছু রুল তুমি ইম্পোজ করতেছো না, এইটাই হচ্ছে তোমার কি ভ্যালু বেসড ডেটাবেস থেকে ডকুমেন্ট বেসড ডেটাবেসকে ডিফারেন্সিয়েট করতেছে। স্যার বুঝছো? ওকে, হোয়াইট কলাম বেসড ডেটাবেসে হচ্ছে তোমার নাম যেরকম, নামের সাথে আর কি কমপ্লিটলি মিল আছে, যে
কলাম বেস ডেটাবেজে তোমার ডেটাবেস গুলা কলাম ওয়াইজ রাখা হয়। যে আমি যেমন ডকুমেন্ট বেস ডেটাবেজে একটা কালেকশন ওয়াইজ রাখতেছি, বাট এখানে হচ্ছে কলাম ওয়াইজ রাখা হচ্ছে। সো কলাম ওয়াইজ রাখা হইলে তোমার রুল গুলো আরো বেশি। তো যেমন ধরো একটা কলামে তুমি হচ্ছে ইউজার 1 এর একটা ইনফরমেশন রাখবা, সেকেন্ড কলামে ইউজার 1 এরই অন্য একটা পার্টিকুলার ইনফরমেশন রাখবা, থার্ড কলামে ইউজার 1 এরই অন্য একটা ইনফরমেশন রাখবা ফার্স্ট এন্ট্রিতে, সেকেন্ড এন্ট্রিতে ইউজার 2 এর, থার্ড এন্ট্রিতে ইউজার 3 এর। এটা হচ্ছে হোয়াইট কলাম বেস বা কলাম বেস ডেটাবেস। এখানে হোয়াইট কলাম না ন্যারো কলাম এটা আসলে আগে থেকে বলা যাচ্ছে না, এটা তোমার ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে, বাট এটা হচ্ছে কলাম বেস ডেটাবেস বা কলাম না ডেটাবেস বলে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে গ্রাফ বেসড। গ্রাফ বেসড ডেটাবেসটা দেখো, রিলেশনাল ডেটাবেসে তুমি যখন একটা পোস্ট করছো, এই পোস্টকে কে কে লাইক দিছে, এই পোস্টে কে কে কমেন্ট করছে, যারা কমেন্ট করছে তাদের ফ্রেন্ড কারা, এরকম যদি কোনো কোয়েরি চালাও, এটা অনেক বেশি জয়েন আছে না এই কোয়েরিতে, এবং প্রচুর এক্সপেন্সিভ একটা কোয়েরি না। ধর তোমার একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে, এখানে তোমার কেউ একজন একটা পোস্ট আপলোড দিছে, এই পোস্ট আপলোড দেওয়ার পরে এই পোস্টে যারা যারা লাইক করছে তাদের মিউচুয়াল ফ্রেন্ডস কারা। সো এই জিনিসটা, এই কোয়েরিটা তুমি যদি একটা রিলেশনাল ডেটাবেসে রান করতে চাও, এই কোয়েরিটা যদি তুমি একটা রিলেশনাল ডেটাবেসে রান করতে চাও, ইট ইজ টু এক্সপেন্সিভ। তো এই কারণে তোমাকে গ্রাফ বেস ডেটাবেসে ডেটাগুলা নোড, এজ, প্রপার্টি, এই তিনটা জিনিসের বেসিসে রাখা হয়। তো এখানে নোড তোমার যে কোনো কিছু হইতে পারে, নোড একটা পোস্ট হতে পারে, নোড একটা ইউজার হতে পারে, এজ হচ্ছে এই ইউজার এবং পোস্টের মধ্যে রিলেশন মেইন করে। তারপরে ধরো একটা পোস্ট থাকলে এই পোস্টের, এটা তো একটা নোড, বাট এই নোডের কিছু প্রপার্টি থাকে, যেমন পোস্ট নোডের প্রপার্টি গুলো হচ্ছে ডিফারেন্ট, তারপর হচ্ছে ইউজার নোডের প্রপার্টি গুলো হচ্ছে ডিফারেন্ট। এইভাবে হচ্ছে গ্রাফ বেসড ডেটাবেস ডিজাইন করা হয়। এবং গ্রাফ বেসড ডেটাবেসের একটা এক্সাম্পল হচ্ছে Neo4j। তো এই বেসিক্যালি তোমার 4 টাইপের NoSQL ডেটাবেস, কি বেসড, ডকুমেন্ট বেসড, কলাম বেসড আর গ্রাফ বেসড। কিন্তু কেন জানি আমরা ইউজুয়ালি হচ্ছে NoSQL ডেটাবেস বলতে ইদার কি ভ্যালু বেসড ডেটাবেস বুঝি বা ডকুমেন্ট বেসড ডেটাবেস বুঝি, কিন্তু এই বাকিগুলো আর কি টাইপ। ওকে, সো দেখা যাচ্ছে যে আমি এক্সামে এগুলোর মধ্যে একটা কম্পারিজন দিতে দিচ্ছি, মানে দিতে পারি। বা আর একটা নতুন আসবে বলে মাল্টি মডেল, যে ফনাটিকের মধ্যে এগুলো, মানে ওগুলোতে সব একসাথে হাইব্রিড ভাবে ইউজ করা যায়। এইগুলো হাইব্রিড ভাবে আমি এটা নিয়ে জানি না, মানে মানে সব মিলাই করা যায় আর কি। ফনাটিক নতুন আর কি, মানে একদমই রিসেন্ট, 2-1 বছর আর কি টেকনোলজি সাথে। আমি তো এখানে হচ্ছে ধর এই যে মানে ডকুমেন্ট বেসড ছাড়া কোনোটা ইউজ করিনি, সো বাকিগুলো খালি এই যে থিওরিটিক্যাল নলেজ আছে, বাট ওই এগুলা রিসার্চ খুবই কম, গ্রাফ বেস বা হলো কলাম বেস। এই গ্রাফ বেসড বা হচ্ছে কলাম বেসড এই জিনিসগুলা, এই দুইটা টাইপ, পার্টিকুলারলি এই দুইটা টাইপ খুব বড় সিস্টেম ছাড়া তোমার কাজে লাগে না। যেমন এই কোর্সে আমরা এই যে শেষের দিকে যা যা পড়ছি সবকিছুই ইজ অ্যাপ্লিকেবল টু এ ভেরি লার্জ সিস্টেমস। এই ইন মোস্ট অফ দ্য কেসেস ধরো তোমরা তো ধরো বেশিরভাগই হচ্ছে তোমরা পাস করে বের হয়ে কোন একটা সফটওয়্যার ফার্মে মানে জব করবা আর কি। তো এই সফটওয়্যার ফার্মে তোমরা যখন যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করবা, তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই যে লোড ব্যালেন্সিং বা শার্ডিং এই জিনিসগুলো তেমন একটা করবাই না, বা এই জিনিসগুলো হয়তো লাগবেই না। এই জিনিসগুলো কখন লাগবে? যখন তুমি অনেক বড় একটা সিস্টেম ডিজাইন করবা। তো দেখা যাচ্ছে বেশিরভাগ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে মানে থিওরিটিক্যাল নলেজ সবার লাগে, বাট এই যে ইমপ্লিমেন্টেশনের যে নলেজটা, এই লার্জ সিস্টেম ইমপ্লিমেন্টেশনের যে নলেজটা, এই নলেজটা অনেকেই হচ্ছে মানে পায় না, বিকজ হচ্ছে এগুলা ইট ইজ অনলি রিকোয়ার্ড ফর ভেরি স্পেসিফিক সেট অফ প্রবলেমস। বুঝা গেছে? এই যে যেমন হচ্ছে মানে এমনি বাংলাদেশের নর্মাল, আচ্ছা আজকে ক্লাস শেষ আর কি এই পর্যন্ত। বাংলাদেশের এমনি